গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি। বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশিন চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। এ বিষয়ে জানাতে বিভিন্ন সীমান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান, নওগাঁ থেকে তৌহিদ ইসলাম, লালমনিরহাটে আছেন সাব্বির আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহমুদুল হাসান তুষার, চুয়াডাঙ্গায় জহির রায়হান সোহাগ এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল বাবু। লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাব্বির, লালমনিরহাটে পুশিনের সর্বশেষ কি খবরাখবর আপনার কাছে আছে, আর পুশিন ঠেকাতে কি ধরনের তৎপরতা চালানো হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে? গতকালকে মোট লালমনিরহাট সীমান্তে গতকালকে তিনটি সীমান্ত দিয়ে মোট ৩৩ জন মানুষকে যে পুশিন করার ঘটনা ঘটেছিল, সেই পুশিন ব্যর্থ হয়েছে। আজ সকালে সর্বশেষ পাটগ্রাম। দর্শক, আমরা এখন নওগাঁর খবর জানবো। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ ইসলামের কাছে চলে যাই। তৌহিদ, আপনি নওগাঁর অবস্থা জানাবেন। পুশিনের ঘটনা ঘটেছে কিনা, কয়জনকে পুশিন করা হয়েছে, আর এ বিষয়ে কি ধরনের আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে? সীমান্ত বেশ খানিকটা উত্তেজিত ছিল গতকাল থেকেই। উত্তেজনা যে ছিল সীমান্তে, আজকে কিছুটা নেই বলা চলে, কারণ আমরা এই মুহূর্তে আছি সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে। আমার পিছনে ঠিক এই সীমান্তে দিয়েই আসলে গতকাল 17 জনকে পুশিনের যে ঘটনা সেটি করা হয়েছিল। যদিও এটি বিজিবির যে তৎপরতা, সে তৎপরতার কারণে পুশিনের যে ঘটনা সেটি আসলে রুখে দিয়েছিলেন বিজিবি সদস্যরা। আজকে সকালে এখানে আসার পরে আমরা দেখলাম যে 17 জনকে যে বিএসএফ এর দ্বারা যারা পুশিন করিয়েছিলেন তারা কিন্তু আজকে এই জায়গাটি নেই। আমরা যে সীমান্তে আছি ঠিক সীমান্তের এই যে এখানে একটি বট গাছ রয়েছে, সেই বট গাছেই সেই 17 জনকে গতকাল রাখা হয়েছিল ভোর 6টা থেকে। আমরা গতকাল রাত 8টা পর্যন্ত এই সীমান্তে ছিলাম। তখন পর্যন্ত কিন্তু এই যে 17 জন তারা এখানে এই বট গাছের নিচে আসলে বসেছিলেন, এবং আজকে আমরা যখন এখানে সীমান্তে আসলাম, আজকে কিন্তু তাদেরকে আমরা দেখিনি এখানে, এবং এই বিষয়ে আসলে কারোই বক্তব্য আমরা পাইনি। বিশেষ করে স্থানীয়দেরাও আসলে বলতে পারছেন না যে এই 17 জনকে আসলে কি করা হয়েছে, তারা ভারতেই আবার ব্যাক করেছে নাকি বাংলাদেশের কোথাও চলে গেছে। এই বিষয়টি কিন্তু বিজিবির পক্ষ থেকেও আমাদের জানানো হয়নি। এখানে যারা স্থানীয় যারা রয়েছেন তারাও আসলে বলতে পারেননি। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেছি, বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অর্থাৎ গতকাল ভোর 6টার দিকে যারা পুশিনের ঘটনায় যারা এখানে এসেছিলেন, এই শূন্যরেখায় যারা লোম্যান্স ল্যান্ডে তাদের বসিয়ে রাখা হয়েছিল পুরো দিন, তাদের আসলে কি করা হয়েছে, তাদের কি ব্যাক করা হয়েছে কিনা ভারতে বা বাংলাদেশের কোথাও পাঠানো হয়েছে কিনা, এই বিষয়ে কিন্তু কোনো পক্ষ থেকে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। এখানে আসার পরে দেখলাম বিএসএফ এর সদস্যরা ওই পাশে আসলে টহল দিচ্ছে, এই পাশে বিজিবির সদস্যরা যারা রয়েছে তারাও টহল দিচ্ছে, এবং বিজিবির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে সীমান্ত এরিয়াগুলোতে টহল জোরদার করা হয়েছে, অতিরিক্ত সংখ্যক যে সদস্য মোতায়েন সেটিও করা হয়েছে, তাতে করে কোনোভাবেই অনুপ্রবেশ কেউ করতে না পারে সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা যাতে করে না হয়, সেই দিক কিন্তু কড়া নজরদারি রয়েছে বিজিবির পক্ষ থেকে। এবং কিছু আগে আমরা নওগাঁ 16 বিজিবি ব্যাটালিয়নের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ আমরা পেয়েছি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু সকাল থেকে আসলে সেই 17 জনকে সীমান্ত এলাকায় শূন্য রেখায় দেখা যাচ্ছে না, তাদের একটা ধারণা যে হয়তোবা বিএসএফ তাদের ব্যাক করে নিয়ে যেতে পারে। এটি ধারণা থেকে আসলে সেই গ্রুপে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। তবে এখানে আসার পরে আমরা আনুষ্ঠানিকভাবে কারো পক্ষ থেকে আসলে জানতে পারিনি যে সেই 17 জন পুরুষ, 17 জনের মধ্যে 7 জন ছিল পুরুষ, 6 জন নারী এবং 4 জন শিশু ছিলেন। তারা এই রাত্রে এখানে ছিলেন, এবং ভোর রাতের দিকে হয়তোবা বিএসএফ তাদের নিয়ে গেছে কিনা বা তারা বাংলাদেশের কোথাও আবার চলে গিয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু কেউই নিশ্চিত করে জানাতে পারেনি। এবং গতকাল যখন আমরা কথা বলছিলাম সেই 17 জনের মধ্যে তারা আসলে বলছিলেন তাদের বাড়ি খুলনা, তারা কাজের সন্ধানে 10 থেকে 15 বছর, কেউ 20 বছর আগে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে, এবং গত কয়েকদিন থেকেই অর্থাৎ পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে পট পরিবর্তন, সে পট পরিবর্তনের পর থেকেই তাদের আসলে ধরপাকড় করা হচ্ছে, এবং গতকাল ভোরের দিকে তাদের এই সীমান্ত দিয়ে পুশিন করার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটি বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এমনটাই তথ্য ছিল আমার কাছে, তবে আনুষ্ঠানিকভাবে
তাদের কোথাও পাঠানো হয়েছে কিনা বা তারা ইন্ডিয়ায় ব্যাক করেছে কিনা, এই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তো এখন পর্যন্ত নওগাঁর সীমান্ত থেকে এমনটি ছিল আমার কাছে সর্বশেষ। তৌহিদ ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আবারও মেহেরপুরে যুক্ত হব সহকর্মী রাশেদুজ্জামানের সঙ্গে। রাশেদ, আসলে এখন মেহেরপুরের কি অবস্থা দেখছেন? সীমানায় উত্তেজনা কেমন চলছে, আর পুশিন ঠেকাতে কি ধরনের তৎপরতা চালানো হচ্ছে? যে সীমান্ত রয়েছে 65 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং সীমান্তে কিন্তু আমরা গত কয়েকদিন থেকে দেখছি বিজিবির কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, পাশাপাশি স্থানীয় যে জনগণ রয়েছে তার সহায়তা কিন্তু এই টহল জোরদার করা হয়েছে। তারপরও কিন্তু পুশিনের ঘটনা আজকে সকালে ঘটেছে। আমরা এখন রয়েছি মেহেরপুর গাংনী উপজেলার যে তেঁতুলবাড়ি সীমান্ত রয়েছে, সেই তেঁতুলবাড়ি সীমান্তের 140 নম্বর পিলারের সাব পিলার যে পাস রয়েছে সেখানে ভোর 4টার দিকে 6 জনকে পুশিন করেছে বিএসএফ এবং সেখানে দেখেছি আমরা দুইজন শিশু, একজন শিশু রয়েছেন, একজন নারী রয়েছেন এবং একজন বৃদ্ধা রয়েছেন। ওপারে নদিয়া জেলার যে বেতারাম চন্দ্রপুর গ্রাম মুরুটিয়া থানা নদিয়া জেলার যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্প থেকে এই 6 জনকে পুশিন করা হয়েছে ভোর 4টার দিকে। তো তারপরে কিন্তু বিজিবি স্থানীয়দের সহায়তায় তাদেরকে 0 পয়েন্ট থেকে বাংলাদেশি সীমান্তে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা রয়েছে বাংলাদেশি সীমান্ত থেকে 40 গজ দূরে ভারতীয় সীমান্তে তারা অবস্থান করছে। কিছুক্ষণ আগেই বিজিবির পক্ষ থেকে একটি পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছিল, তার প্রত্যুত্তরে তারা পতাকা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে এবং 12টার দিকে আরেকটি পিলারের কাছে তাদের পতাকা বৈঠক শুরু হবে এবং সেটি পতাকা বৈঠক শুরু হয়েছে বলে আমরা এখানকার বিজিবি সূত্রে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে বিজিবির যে সহকারী পরিচালক নুরুল হুদা এখানে এসেছিলেন এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছিলেন যে কোনোভাবেই ভারতীয় সীমান্ত থেকে এই পারে অবৈধ অনুপ্রবেশ যেটি বলা হচ্ছে অর্থাৎ পুশিন কোনোভাবেই তারা মেনে নেবে না এবং তারা কঠোর অবস্থান রয়েছে। তারা এই এলাকার যারা সমাজপতি রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে, তাদের সাথে দফায় দফায় মিটিং করেছেন এবং সাধারণ মানুষকে তারা সম্পৃক্ত করেছেন এবং রাতে থেকে শুরু করে সকালে তারা টহল জোরদার করেছে। তারা বলছেন যে 6 জনকে এপারে দেওয়া হয়েছে তারা প্রথমত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা করবে। যদি তাতে না হয় তারা এই বাংলাদেশি ভূখণ্ডে কখনোই তারা প্রবেশ করতে দেওয়া হবে না। তারা আরেকটি দাবি করেছেন যে তারা যদি মনে করেন যে এ দেশের নাগরিক বা ও দেশের নাগরিক যাই মনে করেন সেটি আইনি প্রক্রিয়া যেটি রয়েছে সেই আইনি প্রক্রিয়া তাদেরকে এখানে দেওয়ার জন্য তারা আবেদন করবেন এমনটি তারা জানিয়েছেন এবং সেই পতাকা বৈঠকটি এখনো চলছে। আপনি দেখছেন যে সীমান্তে বিজিবি টহল রয়েছেন, স্থানীয়রা যেখানে যাচ্ছেন তার থেকে 40 গজ দূরে সেই 6 জন অপেক্ষা করছেন প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যে। তারা একটি পাট ক্ষেতের পাশে একটি কলা গাছ রয়েছে সেখানে তারা এখন বর্তমানে অবস্থান করছেন। তবে বিজিবি বলছেন যে পতাকা বৈঠকের পরে তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন যে তারা আসলেই ফেরত পাঠাবে না কিভাবে তাদেরকে কোন প্রক্রিয়ায় তাদেরকে ফেরত পাঠাবে সেই প্রক্রিয়াটি তারা জানাবে। তবে এখানে স্থানীয় জনগণ এবং বিজেপি সতর্ক রয়েছে এবং এই পতাকা বৈঠকের পরেই এদের ভাগ্যে কি আছে সেটি জানা যাবে। তো এই ছিল একটা সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। রাশেদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লালমনিরহাটের খবর জানবো সহকর্মী সাব্বির আহমদের কাছ থেকে। সাব্বির, লালমনিরহাটে উত্তেজনা কেমন দেখছেন? কাউকে পুশিন করা হয়েছে কিনা, যাদের পুশিন করা হয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, আর আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের জোরদার করা হচ্ছে? হাটের যে 3টি সীমান্ত দিয়ে মোট 33 জন মানুষকে যে পুশিন করার ঘটনা গতকালকে ঘটেছিল তা আসলে ব্যর্থ হয়েছে। গতকাল রাত 8:30টার দিকে প্রথম ভারতীয় বিএসএফ লাইট বন্ধ করে প্রথম 12 জনকে প্রত্যাহার করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং এরপর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যে রয়েছে সেই হাতীবান্ধা ফকিরপাড়া ইউনিয়নের সীমান্তে রাত 9:15টার দিকে একই কায়দায় সীমান্তের লাইট বন্ধ করে তাদেরকেও ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং এরপর আজ সকাল 6টায় লালমনিরহাটের যে 65 বাড়ি সীমান্ত রয়েছে পাটগ্রাম উপজেলার, সেই পাটগ্রাম উপজেলার 65 বাড়ি সীমান্তের মোট 10 জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের অভ্যন্তরে নিয়ে গিয়েছে। এ নিয়ে মোট যে 33 জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিন করার চেষ্টা করেছে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আজ সকালে লালমনিরহাটের যে 15 বিজিবি ব্যাটালিয়নের যে মিডিয়া উইং রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতবাড়ি এবং পাটগ্রাম উপজেলায় যে পুশিনের ঘটনা ঘটেছিল তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিজিবি যেটি জানিয়েছে যে বিজিবি বলছেন যে এই পুশিনের ঘটনায়
কোনোভাবে অবৈধভাবে বাংলাদেশে কোনো প্রত্যাবর্তন করার সুযোগ নেই। তারা বারবার বলছেন যদি এই পুশিন করা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি থেকেও থাকে তাদেরকে অবশ্যই যেন যে আন্তর্জাতিক যে আইন রয়েছে এবং মানবাধিকারের যে বিষয়টি রয়েছে সেটি লক্ষ্য করে অবশ্যই তারা ঘন্টার পর ঘন্টা না খেয়ে এবং জীবনের নিরাপত্তা অনিশ্চিত নিয়ে তারা সীমান্তের মধ্যে ছিল। আমরা আরেকটি জিনিস যেটি লক্ষ্য করেছি লালমনি। সাব্বির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো সহকর্মী মাহমুদুল হাসান তুষারের কাছ থেকে। তুষার, চাঁপাইনবাবগঞ্জে আসলে বিএসএফ এর কেমন তৎপরতা দেখছেন? পুশিন করেছে কিনা, হয়েছে কিনা, আর তা ঠেকাতে বিজিবি কি ধরনের কাজ করছে? সীমান্তবর্তী জেলায়, এই জেলায় প্রায় 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় ভারতের সাথে সীমান্ত রেখা রয়েছে। ভারতের উত্তেজনার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জে বিজিবি কঠোর অবস্থান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জেলায় 2টি ব্যাটালিয়ন কাজ করে, তার 2টি ব্যাটালিয়ন অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করছে এবং তারা দিন রাত টহল দিচ্ছে এবং এলাকাবাসীও বিজিবির সাথে টহল দিচ্ছে, এমনটি আমরা দেখেছি সীমান্তে গিয়ে। তবে গত 4 তারিখ গোমস্তাপুর উপজেলা বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতের বিএসএফ কর্তৃক ঠিক আনুমানিক রাত 4টার দিকে পুশিন করার চেষ্টা করা হয়। তার মধ্যে 12 জন পুরুষ ছিল এবং 10 জন নারী এবং 6 জন শিশু ছিল। বিজিবি আমাদেরকে নওগাঁ ব্যাটালিয়ন জানায় যে তারা তাৎক্ষণিক জানতে পারার পরেই তাদেরকে সেখানে প্রতিরোধ করে এবং তারা শূন্য স্থানে অবস্থান করে। তারপর থেকে বিজিবি আমাদেরকে জানাচ্ছিলেন এবং তাদের সাথে যোগাযোগ করছিলাম যে তারা এখন কি অবস্থায় আছে। আমরা দেখেছি যে তারা শূন্য অবস্থায় অবস্থান করার পরে বিজিবি আমাদেরকে জানায় যে গতকালকে তারা ভারতের অভ্যন্তরে 50 গজ ভিতরে ছিল। তারপরে আজকে আমরা যোগাযোগ করছিলাম নওগাঁ ব্যাটালিয়নের সাথে, তারা জানাচ্ছিলেন যে এখন তাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, তাদের নজরের বাইরে। ধারণা করা হচ্ছে যে তারা হয়তোবা রাতের অন্ধকারে ভারতের মধ্যে প্রবেশ করেছে, এমনটি জানাচ্ছেন। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে টহল যোদ্ধা রয়েছে, কিন্তু তেমন কোনো আমরা অপ্রীতিকর ঘটনা অন্য কোথাও দেখা যায়নি এবং পুশিনের মতো আর কোথাও ঘটনা দেখা যায়নি। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, এলাকাবাসীর সাথে তারা জানাচ্ছিলেন যে মূলত এই পুশিনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে সীমান্ত একটা আতঙ্ক বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন যে এই পুশিনের মাধ্যম দিয়ে 2 দেশের মধ্যে একটা সম্পর্কের অবনতি হতে পারে, এমনটি আশা করছিলেন। আমরা বিজিবির সাথে কথা বলছি, তারা প্রতিনিয়ত তাদের সাথে এলাকাবাসীর সাথে তারা যোগাযোগ রাখছেন এবং এলাকাবাসীও তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি আমরা সীমান্ত এলাকাগুলোতে দেখেছি যে বিজিবি মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে সতর্ক করছে এবং সচেতন করছে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চুয়াডাঙ্গার খবর জানবো সহকর্মী জহির রায়হান সোহাগের কাছ থেকে। সোহাগ, আসলে চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ এর পুশিনের তৎপরতা কেমন দেখছেন, আর পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? কেমন উত্তেজনা সৃষ্টি হয়েছে? আসলে বাংলাদেশের প্রতিটি সীমান্তে যে বিজিবি যেমন সতর্ক অবস্থানে আছে, আমাদের চুয়াডাঙ্গা সীমান্তে কিন্তু রাত দিন 24 ঘন্টায় বিজিবি কিন্তু টহল দিচ্ছে, পুশ ইন এবং অবৈধভাবে যে অনুপ্রবেশ সেটি ঠেকাতে কিন্তু বিজিবি খুবই তৎপর আছে। আমি এখন আছি দর্শনা সীমান্তের একেবারে জিরো লাইনে, এটি সীমান্ত পিলার 76-এর কাছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি সদস্যরা তাদের টহল দিচ্ছেন এবং এর আগে আমরা বিজিবির যিনি চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক, তার কাছে আমরা তার মাধ্যমে জানতে পেরেছি যে রাত দিন 24 ঘন্টা কিন্তু বিজিবি টহল দিচ্ছেন। শুধু তাই নয়, এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তারাও কিন্তু বিজিবিকে সহযোগিতা করছে এবং যেন ওপার থেকে অর্থাৎ ভারত থেকে কেউ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ না করতে পারে এবং বিএসএফ সদস্যরা কিন্তু বারবার চেষ্টা করছেন বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য ওখানকার যারা বাসিন্দা আছেন তাদের। সেক্ষেত্রে বিজিবি কোনোভাবেই এই পুশিন করতে দিচ্ছেন না, তারা সতর্ক অবস্থানে থেকে এলাকাবাসীর সহযোগিতায় কিন্তু তারা এটি প্রতিরোধ করছেন এবং এটি রাত্রেও তারা লাইট জ্বালিয়ে কিন্তু এই সীমান্তে কিন্তু টহল অব্যাহত রেখেছেন। আর
এই কার্যক্রম আমরা দেখেছি যে মেহেরপুর সীমান্তেও একই অবস্থা, সেখানেও কিন্তু পুশিন বা ঠেলে দিয়েছে বিএসএফ সদস্যরা কিছু নাগরিককে তাদের, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি তারা করতে পারেনি এবং সেখানেও এলাকাবাসী সহযোগিতা করেছে বলে আমরা জানতে পেরেছি। ইমন। অসংখ্য ধন্যবাদ সোহাগ। এবার আমরা জয়পুরহাটের খবর জানবো, আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন যুক্ত আছেন। মামুন, জয়পুরহাটে বিজিবির নজরদারি কেমন দেখছেন? তাদের সাথে কথা হয়েছে কিনা? পুশিন ঠেকাতে কি কি তৎপরতা তারা চালাচ্ছেন? ইমন, আপনাকে ধন্যবাদ। আমরা জয়পুরহাটের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় সকাল থেকে আমি এসেছি এবং বিজিবির সাথে কথা বলছি। বিজিবির সদস্যরা যেটি বলছেন, তারা কঠোর নজরদারির অবস্থায় রয়েছেন এবং সব সময় তারা সতর্ক অবস্থানেই রয়েছেন। আমি সকালেও জানিয়েছিলাম যেমনটি স্টার নিউজের মাধ্যমে যে এই যে সীমান্ত এলাকাটি রয়েছে সেই সীমান্ত এলাকায় কিন্তু বিজিবির সাথে সাথে সাধারণ মানুষ যারা রয়েছে, বিশেষ করে সীমান্ত এলাকায় যারা বসবাস করে, তারাও কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। তবে অন্যান্য জেলায় যেরকম পুশিনের ঘটনা ঘটছে, সেটি কিন্তু জয়পুরহাটে এখন পর্যন্ত পুশিনের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়রা যেটি ধারণা করছেন এবং তারা বলছেন যে এই বিএসএফ এর যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে নাকি তাদের পুশ ইন করার জন্য কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে। তবে কখন কিভাবে পার করবে কি না সে বিষয়ে তারা কিছু বলতে পারেনি। তবে আতঙ্কের মধ্যেই কিন্তু স্থানীয়রা রয়েছেন, সেই আতঙ্ক থেকে কিন্তু তারা সচেতন থাকতেছেন যে কখন কোন অবস্থায় তারা পুশ ইন করার চেষ্টা করে। কোনোভাবেই পুশ ইন করতে দেবে না এই স্থানীয়রা এবং বিজিবি সদস্যরা সেটি জানিয়েছেন। এবং বিজিবির যিনি এখানকার বিজিবির সিও রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি, তিনি যেটি স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই পুশ ইন করার কোনো সুযোগ তারা দেবেন না এই জয়পুরহাটের যে 26 কিলোমিটার সীমান্ত জুড়ে রয়েছে। তো এখন পর্যন্ত জয়পুরহাটের সীমান্তে কিন্তু পুশ ইনের কোনো ঘটনা ঘটেনি। এমন এখন পর্যন্ত শান্ত এবং ভালো রয়েছে এখানকার পরিস্থিতি। এমন মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের বিভিন্ন সীমান্ত থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা বিএসএফ এর পুশিনের প্রচেষ্টা এবং বিজিবির তা প্রতিরোধের প্রচেষ্টার খবরাখবর জানাচ্ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে খুলনা বিভাগে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আর এই কর্মসূচি নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গাজী ফরহাদ এবং ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান নবীন। শুরুতেই ফরহাদের কাছে চলে যাচ্ছি। ফরহাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ফরহাদ, আসলে পরিচ্ছন্নতা কার্যক্রম কিভাবে চালানো হচ্ছে এবং সেখানে কারা কারা কাজ করছেন সব মিলিয়ে জানাবেন। সাতক্ষীরায় কিন্তু সকাল 10টা থেকে এই কার্যক্রমে শুরু হয়। সাতক্ষীরা সদর হাসপাতালে এই কার্যক্রম শুরু করে। আমার পেছনে দেখছেন যে এখানে সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কার্যক্রম চলমান রেখেছে। আমরা সকাল থেকে দেখেছি সাতক্ষীরার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। মূলত প্রতি শনিবার কিন্তু সরকার প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে প্রত্যেক জেলায় প্রশাসন এবং স্থানীয় যেসব জনপ্রতিনিধিরা, সংসদ সদস্য রয়েছেন, তারাও অংশগ্রহণ করবেন। তো এর এই ধারাবাহিকতায় কিন্তু সাতক্ষীরাতে কার্যক্রম চলমান ছিল। আজকে মূলত খুলনা বিভাগের সব হাসপাতালগুলোতে যাতে এই কার্যক্রম চলমান থাকে, সেই এই কার্যক্রম এর অংশ হিসাবেই কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে। এখানে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক তিনি এই কার্যক্রম উদ্বোধন করেন। এরপরেই সাতক্ষীরা পৌরসভার এবং সাতক্ষীরা যারা স্থানীয় স্বেচ্ছাসেবক রয়েছে তারা এই কার্যক্রম চালিয়ে নিয়ে যান এবং এখন জেলা পৌরসভার পক্ষ থেকে এই কার্যক্রম চলছে এবং মশক নিধন সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। তো জানতে চাই, আপনি বলছিলেন যে সেখানে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন, তো আসলে অনেকবার দেখা যায় মশক নিধন কার্যক্রম চালানো হয় কিন্তু কার্যকর হয় না। তো আপনার কি মনে হয় সবকিছু দেখাশোনার পরে যে কার্যকর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তো নামমাত্র ছবি মাত্র এমন অভিযোগ হয়ে থাকে। তো আমরা যেটা দেখেছি, এখানে কিন্তু পৌরসভার কর্মীরা অভিযোগ করেছিল এখানে মূলত এই কার্যক্রমটি হাসপাতাল কর্তৃপক্ষ করার কথা ছিল, কিন্তু তারা না করার কারণে পৌরসভার কর্মীরা এখানে কাজ শুরু করেছিলেন এবং তারা বিভিন্ন সময় কাজ করে থাকেন। তো বরাবরই এই অভিযোগ আমরা দেখি এবং স্থানীয়রা যেটা বলছে যে এই কার্যক্রম যদি হাসপাতাল কর্মীরা প্রতি সপ্তাহে
এবং প্রতি মাসে একবার করেও বজায় রাখে, তাহলে হাসপাতালের আঙিনা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গাজী ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের সহকর্মী শাহজাহান নবীনের কাছ থেকে তথ্য জানতে চাই। তিনি ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন। নবীন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নবীন, ঝিনাইদহে এই ডেঙ্গু প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আর এই ব্যবস্থা কতটা কার্যকর? যেভাবে করা হচ্ছে আপনি জানাবেন যে কতটা কার্যকর হতে পারে। ঝিনাইদহে কিন্তু সকাল 10টার দিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক একটি র্যালি বের হয়েছে এবং ঝিনাইদহের পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে এই র্যালিটি মূলত বের হয়। সাধারণ মানুষ এবং পৌর এলাকায় যারা বসবাস করেন তাদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি, পাশাপাশি ম্যালেরিয়া মশাবাহিত যে রোগ রয়েছে সেই রোগগুলো যাতে আর বেশি ছড়াতে না পারে সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা একটি র্যালি দেখেছি। সকাল 10টায় র্যালিটি বের হয়। এই র্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই র্যালিতে অংশ নিয়েছিলেন এবং এই র্যালিতে আমরা দেখেছি যারা র্যালিতে অংশ নিয়েছিলেন তাদের হাতে আমরা বিভিন্ন সচেতনতামূলক ফেস্টুন, প্ল্যাকার্ড আমরা দেখেছি, যেখানে সাধারণ নাগরিকদের এবং সাধারণ মানুষদের যারা ঝিনাইদহ পৌরসভা সহ জেলার 6টি উপজেলার 6টি যে পৌরসভা রয়েছে সেই এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদেরকে সচেতন করার জন্য মূলত এই র্যালিটি অনুষ্ঠিত হয়েছে। তবে পাশাপাশি আমি সাধারণ যারা পৌরবাসী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের অনেকেই বলছেন যে প্রশাসন থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে মশক নিধনের জন্য যে কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে, এই কর্মসূচিগুলোর পরিসর আরও বেশি বাড়ানো দরকার। বিশেষ করে পৌরবাসী বলছেন যে দীর্ঘদিন পৌরসভার বিভিন্ন ড্রেনগুলো এবং নালা, খাল এবং শহরের পাশে যে নদীগুলো রয়েছে সেখানকার পানিগুলো আসলে বদ্ধ পানিতে রূপান্তরিত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। শহরের যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোর ময়লা আবর্জনায় আসলে পানি নিষ্কাশনের অবস্থা একেবারে খুবই খারাপ অবস্থা রয়েছে, যে কারণে মূলত মশার উপদ্রব বেড়েছে এবং মশাবাহিত যে রোগ, বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, এমনটি আমরা নাগরিকদের কাছ থেকে জানতে পেরেছি। তবে জেলা প্রশাসন বলছেন এবং জেলা স্বাস্থ্য বিভাগ যেটি বলছেন সেটি হচ্ছে যে হয়তো খুব শিগগিরই তারা আরও এই যে মশক নিধন অভিযান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান সেটির ব্যাপ্তি তারা আরও বেশি সামনের দিকে আরও এগিয়ে নেবেন, এরকম আমরা জানতে পেরেছি ঝিনাইদহ জেলা প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এছাড়া যদি আরেকটু জানাই যে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ পৌরসভা সহ জেলার অন্যান্য পৌর শহরগুলোতেও কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে। একযোগেই 6টি উপজেলায় শুরু হয়েছে এবং এই কর্মসূচি আসলে কবে শেষ হবে এমনটি আমরা জানতে পারিনি। তবে এই কর্মসূচিতে আনসার ভিডিপি সদস্য সহ গ্রাম পুলিশের সদস্যরা আমরা দেখেছি তারা অংশ নিয়েছিলেন। সেই সাথে যারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মূলত এই র্যালিতে অংশ নেন। এছাড়া আমি যদি একটু এখন দেখাতে চাই যে যেই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন কার্যালয়ের ঠিক সামনে এবং সেখানে আমরা কিছুক্ষণ আগেই মানুষের উপস্থিতিতে দেখেছিলাম এবং যারা এই র্যালিতে অংশ নিয়েছিলেন তারা মূলত এখানে জমায়েত হয়েছিলেন এবং এখন পর্যন্ত এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন কিন্তু জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা চলছে এবং আলোচনা সভায় আমি যতটুকু জানতে পেরেছি জেলা সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই মিটিংয়ে কিন্তু অংশ নিয়েছেন। এছাড়া আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে মশক নিধন শুধু আসলে প্রশাসনিক হস্তক্ষেপ বা প্রশাসনিক উদ্যোগের মাধ্যমেই সমাধান করা সম্ভব নয়। এই পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে, বিশেষ করে ডাবের খোসা, প্লাস্টিকের বোতলে বা পরিত্যক্ত কোনো পাত্রে দীর্ঘদিন যেন পানি জমে থাকলেই আসলে সেখান থেকে মশার লার্ভা তৈরি হয় এবং সেই মশা থেকে কিন্তু ডেঙ্গু সহ ম্যালেরিয়া বা অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব হতে পারে। তো তারা বলছেন যে আসলে সাধারণ মানুষকেও, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও আসলে সচেতন হতে হবে।
ছিল ঝিনাইদহ থেকে আমার কাছে সব শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহজাহান নবীন। ডেঙ্গু প্রতিরোধে খুলনা বিভাগে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ, সে ব্যাপারে আমাদের সহকর্মীরা খবর জানাচ্ছিলেন। ফরিদপুরে এলজিইডির অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক এবং স্থানীয়রা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন কর্মসূচি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুজ্জামান হিমনের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। হিমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন তো? সেখানে মানববন্ধনে কি কি দাবি উঠে আসছে আর কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেখানে অংশগ্রহণকারীরা বলছেন? ঘটনাটি আসলে গত মাসের 12 তারিখে ঘটেছিল। দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি তিনি এলজিডির একটি অনিয়মের নিউজ কাভারেজ করতে যাবার পর নানানভাবে আসলে হুমকি দামকি আসছিল, সেটি উনি এই মানববন্ধনে কিন্তু বলছিলেন। এবং পরবর্তীতে তাকে হাসপাতালের চত্বরে কিন্তু একটি সন্ত্রাসী হামলা আসলে তার উপর করা হয়। তারই প্রতিবাদে পরবর্তী দিন অর্থাৎ এই হামলাটি করা হয় 20 তারিখে। 21 তারিখে তিনি একটি সন্ত্রাসী হামলার যে একটি মামলা দায়ের করেন। এরপরে কিন্তু সাংবাদিক সমাজ এবং স্থানীয় সুশীল সমাজ কিন্তু নানানভাবে এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। আজকে কিন্তু একটি মানববন্ধন করছেন। এই মানববন্ধনেও সুশীল সমাজের যারা আছেন তারা কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং তারা বলছিলেন যে এই সাংবাদিকদের উপরে নানানভাবে নির্যাতন নিপীড়ন এবং নানানভাবে তাদেরকে হুমকি ধামকি এবং তাদের উপর হামলার যে একটা নৃশংসনীয় একটা যে মনোভাব সেটি থেকে আসলে বের হয়ে আসতে হবে। এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করছে, সন্ত্রাসীরা যেভাবে আসলে সাংবাদিকদের উপর হামলা করছে, তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও কিন্তু এই মানববন্ধন থেকে করেছেন। এবং যদি বলে রাখি মন যে এই হামলার পরে কিন্তু 21 তারিখে দেশ টেলিভিশনের যিনি জেলা প্রতিনিধি তিনি কিন্তু এই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার এখন পর্যন্ত চলমান রয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো আসামি কিন্তু আসলে গ্রেফতার হয়নি। আমরা একটু ভুক্তভোগী সাংবাদিকের সাথে একটু কথা বলতে চাই। আসলে সেদিনের ঘটনার কি হয়েছিল, মামলার যে দায়ের করেছিলেন এই ব্যাপারে কি কোনো কিছু জানতে পেরেছেন কিনা? মামলা দায়ের করেছি গত 21 তারিখে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি বা কাউকে গ্রেফতার করা হয়নি। আমার উপরে হামলা হয়েছে গত 20 তারিখে। আমার ওয়াইফ অসুস্থজনিত কারণে ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিল। তারপরে তারা আমার গতিরোধ করে তারা আমার উপরে হামলা করে। কিন্তু হামলার পরে আমি যখন মামলা করেছি তারপর থেকে পর্যন্ত যে ঠিকাদার সাইদুর রহমানের নেতৃত্বে যে হামলা হয়েছে, ঠিকাদার সাইদুর এবং যে ছেলেটা হামলা করেছে সাব্বির, এবং আমার বিভিন্ন টেলিভিশনে এই হামলার সংবাদটি প্রকাশ হওয়ার পরে আমরা জানতে পারি যে রাজেন্দ্র কলেজের ছাত্রদলের যে সভাপতি পারভেজও এর সাথে সম্পৃক্ত ছিল, যে ছেলের ভিডিও ফুটেজের মধ্যে। তো তারপরে এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, যদিও তারা শহরে বিভিন্ন জায়গায় পদচারণা করছে, অথচ প্রশাসন বলছে যে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। হিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইলের গোপালপুর এবং ভুয়াপুর উপজেলার 2 গ্রামের সংঘর্ষের জেরে টানা 28 ঘন্টা ধরে চলছে 144 ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে মোতায়েন করা হয়েছে 200 পুলিশ সদস্য। এ ব্যাপারে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি খান। সরাসরি রাব্বি খানের কাছে চলে যাচ্ছি। রাব্বি খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। 200 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তো এখন আসলে টাঙ্গাইলের যদি বলি গোপালপুর এবং ভুয়াপুর ওই অঞ্চলের অবস্থা আসলে এখন কেমন? গতকাল 6টা থেকেই 144 ধারা জারি করা হয়েছে গোপালপুর এবং ভুয়াপুর উপজেলার 2টি গ্রামে, গলিপেচা এবং জগৎপুরা গ্রামে। আমি রয়েছি জগৎপুরা যে গ্রাম, সেখানে রয়েছি। এখনো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গতকালকে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা, সেখানে এখন পর্যন্ত ধোঁয়া উঠছে এবং যে বাড়িটিতে রয়েছে সে বাড়ি একেবারে পুড়ে গেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে অনেক এই গ্রামে যে আগুনে পুড়ে গেছে এবং যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেগুলো দেখতে কিন্তু অনেকে এখানে এসেছেন। তবে আমরা এই 2টি গ্রামে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য 200 সদস্য তারা দায়িত্ব পালন করছে এবং তারা বলছে যে গতকাল বিকেল থেকে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তারা চেষ্টা করছেন যাতে 2 গ্রামের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে চলছে সেটি চেষ্টা করছে। ইতিমধ্যেই আজকে সকালে জগৎপুরা গ্রামের যারা রয়েছেন তারা মাইকিং করছেন, মাইকিং করে বলেছেন যাতে
এই গ্রামের কেউ দ্বিতীয়বার বা পুনরায় কেউ সংঘর্ষে না জড়ায় সেই বিষয়ে তারা মাইকিং করেছেন এবং তারা চাচ্ছেন যে শান্তির পথে ফিরে আসতে। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করলেই তারপরে 144 ধারা সেটি উঠে নেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইলে 2 জেলায় বিরোধের জেরে 144 ধারা মোতায়েন করা হচ্ছে 28 ঘন্টা ধরে এবং সেখানে 200 পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। সে খবরাখবরই আমাদের সহকর্মী রাব্বি খান জানাচ্ছিলেন। এদিকে 28 ঘন্টা পর সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে 5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এ ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজুল ইসলাম সঞ্চয়। চলে যাচ্ছি তার কাছে। সঞ্চয়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সঞ্চয়, গত 28 ঘন্টা ধরে তো তীব্র যানজট চলছে এবং সেখানে তো জনভোগান্তি তৈরি হয়েছে। তো আসলে কি কারণে 28 ঘন্টা ধরে যানজট তৈরি হয়েছিল, সেখানে ভোগান্তিতে থাকা যাত্রী চালকদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, আর এই যে যানজট কিভাবে নিরসন হলো সে ব্যাপারটিও একটু বিস্তারিত জানাবেন। কাল শুক্রবার ভোর 5:30 নাগাদ সিরাজগঞ্জের যে যমুনা সেতু রয়েছে, যমুনা সেতুর মাঝ বরাবর দুটি যানবাহন বিকল হয়ে পড়ে, যে দুটি কিন্তু উত্তরাঞ্চল থেকে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে রাজধানীর দিকে যাচ্ছিলেন। এর মাধ্যমেই কিন্তু আসলে যমুনা সেতুতে যানবাহন বিকল হওয়ার পরেই যে যানজটটি সেটির সূত্রপাত হয়। আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই যে গতকাল ঠিক 5:30 নাগাদ, ভোর 5:30 নাগাদ যে যানজটটির সূত্রপাত হয়েছিল সেটি কিন্তু এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে, প্রায় 28 ঘন্টা পর কিন্তু এই যে টানা একটি যানজটের যে ভোগান্তি সেটি কিন্তু নিরসন হয়েছে। গতকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে গতকাল দিনব্যাপী বিভিন্ন সময়ে কিন্তু যানজট ছিল সিরাজগঞ্জের যমুনা সেতুর যে পশ্চিম সংযোগ মহাসড়ক, এই মহাসড়ক জুড়ে। সর্বশেষ গত রাতে কিন্তু আমরা 15 কিলোমিটারের মতো যানজটের খবরও কিন্তু আমরা সংগ্রহ করেছি এবং দর্শকদের কিন্তু আমরা জানিয়েছি। আজকে সকালে, অর্থাৎ আজকে ভোর থেকে এই মহাসড়কটিতে আমি রয়েছি। ভোর থেকে যেমনটি দেখছিলাম যে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর থেকে কোনাবাড়ি অবধি, অর্থাৎ প্রায় 5-5.5 কিলো এলাকা জুড়ে কিন্তু যানজটে স্থবির হয়েছিল যানবাহনগুলো। এই যানবাহনে মূলত কিন্তু উত্তর এবং দক্ষিণাঞ্চল থেকে যে গার্মেন্টস শ্রমিকরা রাজধানীতে কাজ করে তারাই কিন্তু মূলত আসলে রাজধানীতে ফিরছিলেন। অর্থাৎ আপনি জানেন যে রাজধানীর যে গার্মেন্টস কারখানাগুলো সেগুলোর ছুটি ইতিমধ্যে গতকালকে শেষ হয়েছে। আজকে থেকে সেই গার্মেন্টস কারখানাগুলো কিন্তু চালু হচ্ছে। তা সেই গার্মেন্টস শ্রমিকরা আমরা প্রতি বছরই যেমনটি দেখি যে আসলে তারা রাজধানী থেকে ছুটিতে যখন ঈদের পূর্ব মুহূর্তে বাড়িতে আসে, তারা কিন্তু ঢাকা থেকে আসলে ফিটনেসবিহীন যে যানবাহন, সেই যানবাহনগুলো কিন্তু তারা আসলে ভাড়ায় নিয়ে আসেন এবং ফেরার পথে সেই সকল যানবাহনে কিন্তু রাজধানীতে ফেরেন। মূলত আমরা সিরাজগঞ্জ জেলা পুলিশের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি আসলে এই যে ফিটনেসবিহীন যানবাহন, এই যানবাহনগুলো কিন্তু যমুনা ব্রিজের পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিকল হওয়ার ফলে এই যানজটটির সৃষ্টি হয়েছিল। তো যদিও এই যানজটের ফলে যে ভোগান্তি সেটি কিন্তু ইতিমধ্যেই নিরসন হয়েছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে যানজট নিরসনের সর্বশেষ খবর। সঞ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর পুরানা পল্টনে নাগরিক ভাবনা এবং করণীয় বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে, সেই বিষয়গুলো ইভালুয়েট করা দরকার এবং সেই বিষয়গুলোকে সামনে এগিয়ে যাওয়া দরকার। সিটি কর্পোরেশন নিঃসন্দেহে একটি স্থানীয় সরকারের একটা অংশ, স্বায়ত্ত শাসিত। পৃথিবীর সমস্ত নগরগুলো শাসিত হয় এই স্বায়ত্ত শাসিত কর্পোরেশন দ্বারা বা আপনার তার মেয়রের দ্বারা নির্বাচিত হন যারা, তারা সেই জায়গাগুলোতে মনে হয় আরো গভীরভাবে চিন্তা করা দরকার, আরো দেশপ্রেমের সঙ্গে কাজ করা দরকার এবং সত্যিকার অর্থেই সেই কমিটমেন্ট থাকা দরকার, যে কমিটমেন্ট থেকে আমরা কাজ করতে পারি ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য। আমি কথা এখন আর বাড়াচ্ছি না, বক্তৃতা আবার পরে দেওয়ার সুযোগ থাকবে না, না সুযোগ না, আমার দরকার নেই, কারণ আমি তাড়াতাড়ি যেতে চাই না। আমার কথাটা আমি বারবার বলেছি, এখানে আসলে ঢাকা মহানগর তা আমাদের, যেটা সবাই বলেছেন, যেটা আসলে আমাদের বাস করার জায়গা, কিন্তু আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের যে শহর সেই শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে যেটা বাসযোগ্য মনে হয় না। আপনার বেরোলেই যে আপনার ঘর থেকে বেরোলেই যে আপনার নিঃশ্বাস নেওয়া যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
সেই বিষয়ে যদি আমরা যদি বেরোতে না পারি, সেই প্রতিষ্ঠানকে যদি সামনের দিকে আনতে না পারি, তাহলে এতক্ষণ আমাদের তোয়া সাহেব যে সমস্ত স্বপ্নের কথা বললেন, স্বপ্নেই মনে হয় এখানে গেল। কারণ আমরা আসলেও কি আপনার আর সেই মুক্ত বাতাস নিতে পারবো? আমি যখন কলেজে পড়ি, ঢাকা কলেজে, তখন আমরা প্রায় আসতাম আমরা বুড়িগঙ্গাতে নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম জন্য। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় রাজধানীর পল্টনে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাটের বেচাকেনার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যশোরে চামড়ার সরবরাহ কেমন দেখছেন আর বেচাকেনা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। যে সর্ববৃহৎ যশোরের যে হাট, এই হাটে ঈদ পরবর্তী তৃতীয় হাট। এই হাটে মূলত বিগত যে 2টি হাট ছিল ঈদ পরবর্তী, সেই হাটের চেয়ে আজকের হাটে তুলনামূলকভাবে চামড়ার যে সরবরাহ সেটা কয়েক গুণ বেড়েছে। কিন্তু যে চামড়ার বাজারে যে হতাশার সুর, সেই সুর এখনো রয়েছে। যে আমরা কথা বলেছি ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা বলছে যে বাড়ি বাড়ি ঘুরে যে চামড়া সংগ্রহ, চামড়া তারপরে লবণজাত করা, তারপরে কয়েকদিন রেখে শ্রমিক দিয়ে যে প্রসেসিং করার যে খরচ, সব মিলে যে বাজারে আনা, সব মিলে প্রতিটি চামড়া যে দাম, সেই খরচের দামই উঠছে না, এমনই দাবি করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বলছে যে বাড়ি বাড়ি ঘুরে 400 থেকে সর্বোচ্চ 800, 900, 1000 টাকা করে কাঁচা চামড়া কিনেছিল। সেসব চামড়ার বাড়িতে লবণ এবং কর্মী দিয়ে পরিষ্কার করানো, সব মিলিয়ে যে প্রতিটি চামড়ায় 200 থেকে 250 টাকা করে খরচ হয়েছে। সেই চামড়ার যে দাম, সেই দাম অনুযায়ী পাচ্ছে না। সরকার যে বেড়ে দিয়েছিল, যে সরকারি যে বেড়ে দেওয়া দাম, সেই দামেও বিক্রি হচ্ছে না বলে এমনই অভিযোগ করছেন ব্যবসায়ীরা। তারা বলছে যে সরকারের যে 57 থেকে 60 টাকা করে ঢাকার বাইরে যে চামড়া বিক্রি হওয়ার কথা ছিল, সেটা যশোরের এই বাজারে 25 থেকে 30 টাকা বর্গফুট বিক্রি হচ্ছে। সব মিলে একটি গরুর চামড়া সরকারি দাম যদি 2000, 1800 এই ধরনের দাম সরকারি রেটে থাকলেও, এই বাজারে সর্বোচ্চ গরুর চামড়া 1100, 1200, 1300 টাকা করে বিক্রি হচ্ছে। সেটা খুব ভালো চামড়াই। যেহেতু ঈদের পরবর্তী তৃতীয় হাট, এই হাটে যে বিগত 2টি হাটের চেয়ে চামড়ার সব ধরনের সরবরাহ অনেক বেশি আমরা সকাল থেকে দেখছি। সেই কাকডাকা ভোর থেকে যে যশোরের যে রাধারহাট যশোর খুলনা মহাসড়কের গা ঘেঁষে এই হাট, এই হাটের আমরা দেখেছি যে সমগ্র হাটে এই চামড়ার যে সরবরাহ আছে। যদিও হাটটা এখন অনেকটা শেষের দিকে, ভোর থেকে যেহেতু হাট শুরু হয়, এখন অনেকেই যেটা বেচা কিনা শেষের দিকে হওয়ার কারণে যে বাজারে যে সংগ্রহ সেটা শেষ করছেন। সব মিলে যে সামনে আগামী মঙ্গলবারেও আবারও হাট বসবে, ঈদ পরবর্তী যে চতুর্থ হাট। চামড়ার যে দামের যে সংখ্যা বা দামের যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে, সামনের হাটের ভালো দাম পাবে এমনই প্রত্যাশা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই ছিল যশোর থেকে। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যশোর থেকে চামড়া বেচা বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।